হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আজকে রয় মার্টিনের মডেল কোয়েশ্চেন পেপার 2-তে আসছি এবং যার পেজ হচ্ছে 548 এবং এর 2 নম্বরের প্রশ্ন শুরু করছি। 1 নম্বরের প্রশ্ন মানে প্রথম প্রশ্ন দেখো, বলছে প্রতি বছর x% হারে বৃদ্ধি পেলে y বছর পর জনসংখ্যা হবে z। তাহলে সমহার বৃদ্ধির অঙ্ক, প্রতি বছর জনসংখ্যা x% বৃদ্ধি পেলে, তাহলে আমি একটু সংক্ষেপে লিখি, বৃদ্ধির হার x%, y বছর পর সময় y বছর পর জনসংখ্যা হবে z জনসংখ্যা। তাহলে বার করতে বলেছে y বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তাহলে পূর্বের জনসংখ্যা বার করতে বলেছে, আর y বছর পর জনসংখ্যা হবে এটা পরবর্তী জনসংখ্যা। এবার তুমি ভেবে নাও যে বৃদ্ধি পাচ্ছে, যদি y বছর পর জনসংখ্যা z এটা পরে, তাহলে আগে কত ছিল, আগে এর চেয়ে কম ছিল। কম যদি হয় তার মানে যেটা কম সেটাকে পি ধরতে হয়, তাহলে এটা হলো অন্যটা এ। স্বাভাবিক কথা এটা। যদি এগুলোর মধ্যে বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে নিঃসন্দেহে তুমি প্লেলিস্টে গিয়ে এই চ্যাপ্টারটা ক্রমহ্রাসমান বৃদ্ধির যে চ্যাপ্টারটা সেটার কয়েকটা অঙ্ক শুরুটা অন্তত দেখে নেবে, এই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যদি তোমার কারো ধারণার অসুবিধা থাকে। তাহলে এবারে আমরা উত্তরে চলে আসি। ফর্মুলা হচ্ছে a = p × 1 + টু দি পাওয়ার n। এবার মান বসে, a হচ্ছে z, p বার করতে বলেছে, r হচ্ছে x আর n হচ্ছে y। ঠিক আছে না? এইবারে যেহেতু p বার করতে বলেছে পুরোটা ট্রান্সফার করে দাও। এত ট্রান্সফার করলে p থেকে বাকিটা z এর নিচে নেমে যাবে, তার মানে p সমান z বাই এটা। ঠিক আছে না? আর আমাকে যে অপশনগুলো দিয়েছে, অপশনগুলো যদি লক্ষ্য করো তো z ইন্টু সবগুলো উপরে আছে, z ইন্টু বই দেখলে বুঝতে পারবে সবগুলো উপরে আছে। তাহলে যদি এটাকে আমি উপরে তুলতে চাই তাহলে উপায় একটাই, z থাক, আর এইটাকে যদি উপরে তুলি, যদি আমরা উপরে তুলি এটাকে, সরি ভুল, এটা নামিয়ে দিয়েছিলাম ভুল করে, z সমান p সমান z এর নিচে এটা নেমে যাবে, এটা নেমেছে। ঠিক আছে না? ভুল লিখেছিলাম ওটা, আমিও কনফিউজ হয়ে গেলাম এটা পিটা কোথা থেকে গেল। এবার এটা উপরে যদি তুলে দাও তাহলে কি হয় নিয়মটা, মনে করে দেখো, সূচকাঙ্ক তোমরা ক্লাস 9-এ করেছো। মনে করো a/b আছে, কোনো কারণে আমি বিটাকে উপরে তুলতে চাই, তাহলে আমি যেটাকে নিচেরটাকে উপরে তুলবে তার পাওয়ারটাকে মাইনাস করে দেবো, যে নিচেরটাকে উপরে তুলবো তার পাওয়ারটা মাইনাস হয়ে যায়। সেই রকম যদি এটাকে উপরে তুলি তাহলে এই যে পাওয়ার আছে y, এটা মাইনাস হয়ে যাবে, এতে জেড রয়ে গেল, আর এটা উপরে চলে গেল, উপরে গেলে পাওয়ারটা মাইনাস। অপশনটা দেখে নাও, প্রিন্টিং মিস্টেক হবে, এটা উত্তর এটাই হবে। 2 দেওয়া আছে, 2 হবে না, এটা কার্যত বি এর অ্যান্সারটাই হবে, কিন্তু 2টা হবে না এখানে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা প্রিন্টিং মিস্টেক, উত্তরটা এটা হবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন কি বলছে, 3, 4, 6 চতুর্থ সমানুপাতি কত? তো 3, 4, 6 চতুর্থ সমানুপাতি কত হবে? ধরি চতুর্থ সমানুপাতি x, ধরি চতুর্থ সমানুপাতি x, এতে 3:4 সমান 6:x, ইহা ইস টু ইহা সমান ইহা ইস টু ইহা, এতে 3/4 সমান 6/x, ক্রস করে নাও, 3x সমান 6 × 4, এত x সমান 3 8। চতুর্থ সমানুপাতি 8 হচ্ছে তোমার অপশন এ, বইয়ের অপশন এ। তারপর একটা দেখো, তোমার একটা চিত্র দিয়েছে, এটা ত্রিভুজের চিত্র, যার মান দিয়ে দিয়েছে ডিপি, ডিই, ডিকিউ আর কিউএফ। এবার এর মধ্যে কোনটা ঠিক হবে?
তা আমি যদি মানগুলো লক্ষ্য করি তাহলে দেখো ডিপি হচ্ছে 5, এইটা 5, আর ডিই হচ্ছে 15। ডিই যদি 15 হয়, ডিই যদি 15 হয় তাহলে পিই কত হবে? 15 থেকে 5 বাদ গেল 10, এইটা কত হলো? 10, কারণ পুরোটা কত? 15, এটা 10। এবারে ডিকিউ 6, ডিকিউ হচ্ছে 6, আর কিউএফ 18, কিউএফ 18। তাহলে বলছি কোনটা ঠিক হবে? প্রথমত পিকিউ সমান ইএফ, পিকিউ সমান ইএফ, পিকিউ আর ইএফ এই দুটো সমান না, এই দুটো সমান হবে না, কারণ এটা ত্রিভুজ বটে, কখনো এইখান থেকে এটা আর এইখান থেকে এটা সমান হতে পারে না, তাহলে এটা হবে না। পিকিউ সমান্তরাল ইএফ, পিকিউ আর ইএফ সমান্তরাল। আর নিচে বলেছে পিকিউ সমান্তরাল ইএফ নয়, এটা এটা সমান্তরাল নয়, আর এটা ডিই সমান ইএফ, এইটা সমান এইটা। তো প্রথমত এই যে সমান্তরালের কথাটা বলেছে, পিকিউ আর ইএফ সমান্তরাল, একটা জিনিস অনুসিদ্ধান্ত তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা বা এইটা সমান, এটা বা এটা কখন হয়? যদি ত্রিভুজের এই দুটো বাহু সমান হয়। আমি আবার বলছি, যদি পিকিউ ত্রিভুজের পিকিউ সমান্তরাল ইএফ হয়, এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে তার শর্তই হলো এই যে এইটা ডিপি, ডিপি বাই পিই, ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউএফ। দেখে নাও, যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এটা বা এটা সমান এটা বা এটা হতে বাধ্য, এটা শর্ত। এবার তুমি লক্ষ্য করে দেখো মিলছে কিনা। যদি আমি ডিপি বাই পিই করি, ডিকিউ বাই কিউএফ হচ্ছে কিনা সমান 5 দুগুণে 10, 1/2, 6 3 18, 1/3, এটা 1/2 এর সমান হচ্ছে কি না? এটা সমান নয়। তাহলে যদি এরা সমান হতো তাহলে সমান্তরাল এটা হতো, কিন্তু যেহেতু এটা সমান্তরাল নয়, সমান নয়, তাই এটা সমান্তরাল হবে না। তার মানে পিকিউ is not parallel to EF. আচ্ছা, পিকিউ আর ইএফ এটা সমান নয়। তাহলে আমরা যদি এটা সমান্তরাল না হয় পিকিউ আর ইএফ, কারণ মিলল না এটা, তাহলে এটা সমান্তরাল হবে না। তার মানে এই অপশনটা কি ছিল, এই অপশনটাও কাটা গেল। এইবারে ডিপি আর ইএফ সমান ডিপি, ডিপি হলো এটা আর ইএফ হলো এটা, এইখান থেকে এটা আর এইখান থেকে এটা সমান বলছে। এটা ডাউট আছে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু তাহলে আরেকটা মিলিয়ে নি, কারণ এটাকে আমাকে সলভ করতে হবে। এটাকে পিকিউ আর ইএফ সমান নয়, সমান নয়। এবার পিকিউ আর ইএফ লক্ষ্য করো, পিকিউ আর ইএফ এর অবস্থান যেখানে আছে, এটার মধ্যবিন্দু দুটো সংযোজ্য সরলরেখা বা মাঝে এখান থেকে সংযোজ, এর আর এটা কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। যার জন্য আমরা এটাকে মিলাবার জন্য যাবো না 3 নম্বরটা। আমরা এটা দেখতে পাচ্ছি পরিষ্কার, এটাই সত্য যে এই দুটো সমান হতে পারে না, তাই আমাদের এইটাই প্রমাণিত। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমার 4 প্রশ্ন। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে অতিক্রম করে কত পথ? তো আমি মনে করো এটা হচ্ছে ঘড়ি, মনে করার কিছু না, ঘড়ি বটে, বন্ধ করে রেখেছি, এমন নয় যে ব্যাটারি শেষ হয়ে গেছে, আছে। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু, সেকেন্ডের কাঁটা এটা, এর যে প্রান্তবিন্দুটা 1 মিনিটে অতিক্রম করবে কতটা? তাহলে এটা 1 মিনিটে কতটা অতিক্রম করবে? বুঝছে না, ওটা দরকার নেই করার। মনে করো এটা সেকেন্ডের কাঁটা, এটা 1 মিনিটে কত দূর যাবে? যদি এখানে থাকতো মনে করো, তাহলে 1 মিনিটে কতটা যেত? গির 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 করে 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 এখানে 1 মিনিট হয়ে গেল। 1 মিনিট মানে কতটা? 1 মিনিট মানে একবার সেকেন্ডের কাঁটা পুরো 1 চক্কর ঘোরে। 1 চক্কর ঘোরা মানে পরিধি যতটা ততটা ঘোরা। তার মানে সেকেন্ডের কাঁটাটা প্রান্ত বিন্দুটা 1 মিনিটে 1 চক্কর ঘুরবে, তার মানে নিজের পরিধি বরাবর ঘুরবে। তার মানে এক পরিধি মানে পরিধির ফর্মুলায় যতটা ততটা। তাহলে আমরা আর এটা কি বলে, 1 সেকেন্ডের কাঁটাটা 1 মিনিটে অতিক্রম করছে কত? নিজের পরিধি, নিজের পরিধি মানে বৃত্ত, বৃত্ত মানে কত? 360 ডিগ্রি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে?
পুরো বৃত্ত মানে 360 ডিগ্রি হচ্ছে, পুরোটা ঘুরে দিলে 360 এক চক্কর, 360 ডিগ্রি। আর এটাকে যদি তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে আমরা জানি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তাহলে গুণ করে দিলাম ইহা ইহা 2 পাই রেডিয়ান। তার মানে পুরো দূরত্বটা একটা পরিধি এটা। চলে আসছে পরেরটা, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4 হলে ঘনফলের অনুপাত বা আয়তনের অনুপাত কত? তাহলে ব্যাসের অনুপাত বলেছে, দুটো শঙ্কুর ব্যাসের অনুপাত, ব্যাস মানে d1:d2 3:4। যদি ব্যাসের অনুপাত এত হয়, এত ব্যাসার্ধের অনুপাত কত হবে? তার অর্ধেক। তার মানে কাটলে কত হচ্ছে? সেই একই থাকছে। আসলে ব্যাসের অনুপাত যা, ব্যাসার্ধের অনুপাতও সবসময় তাই হয়। এইবারে তাহলে আমি বলেছে শঙ্কুর ঘনফল অনুপাত। তুমি যদি বড় অঙ্ক করতে মানে 2 নম্বরের প্রশ্ন, তাহলে তোমাকে R1 R2 আলাদা আলাদা ধরে নিতে হতো। এটা 3K এটা 4K। যেমন আমি লিখছি, যেমন R1 সমান হলো 3K বা 3x, আর R2 সমান হয়ে গেল 4x। ছোট অঙ্কে না ধরতে পারো, 3-4 করে নিতে পারো। এত আয়তন অনুপাত বলেছে, আয়তন অনুপাত v1:v2 কত বলেছে? শঙ্কু, তার মানে 1/3 পাই স্কোয়ার h ইস টু শঙ্কুর সমান উচ্চতা বলেছে 1/3 পাই স্কোয়ার h। এটা 1 1, এটা 2 2। যদি তুমি মান বসাও তাহলে কত পাচ্ছ? 1/3 গেল, পাই গেল, আর উচ্চতা সমান বলেছে, তার মানে এটাও গেল। এত R1 এর মান কত? 3x। R1 এর স্কোয়ার আছে দেখো, তাহলে 3x এর স্কোয়ার হবে ইস টু R2 ও 4x আছে, R2 স্কোয়ার আছে, এত 3 3 গুণ 9x স্কোয়ার ইস টু 4 4 16x স্কোয়ার। x স্কোয়ার চলে গেল, 9:16। 9:16 মানে অপশন বি। সহজ প্রশ্ন ছিল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। পাঁচের প্রশ্ন শুরু করছি। পাঁচের প্রশ্ন দেখো, একটি চলকের 3টি মান 4 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2 p+1 p-1। চলকটির যৌগিক গড় 5.4 দিয়ে দিয়েছে, পি এর মান কত? একদম সাধারণ প্রশ্ন, শুধু এইগুলোর জন্য অনেকের একটু সমস্যা লাগতে পারে। তো প্রথমত তুমি যৌগিক গড়, যেটা যৌগিক গড়ের ফর্মুলাটা ভেবে নাও, am যেটা যৌগিক গড়। যৌগিক গড়ের ফর্মুলাই হচ্ছে সিগমা fx বা সিগমা f। এরপর মানগুলো বসানো পালা। তো যৌগিক গড় হচ্ছে 5.4, আর এদিকে সিগমা fx যদি আমরা করি তাহলে কি করে বার করবে? p-2 4টা, p+1 5 আর p-1 7। তাহলে আমি ওপরটা যদি যোগ করতে চাই তাহলে আমি 4 ইন্টু এটা কটা আছে p-2 প্লাস 5 ইন্টু p+1 প্লাস 7 ইন্টু p-1 হয়ে গেল এটা সমষ্টি। আর নিচে সিগমা এফ আছে, এগুলোকে যোগ করে দাও, তার মানে p-2 প্লাস p+1 প্লাস p-1। তাহলে যখন আমি সমষ্টি করছি তখন এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, আর নিচে আমাদের সিগমা এফ গুলোকে যোগ করে দিলাম, পরিসংখ্যাগুলোকে 3টা, ওটা তো নিয়ম বটে। এইবার তুমি সলভ করো, আর কিছু বোঝানোর দরকার নেই, তোমার উত্তর হয়ে যাবে। বাকি আমি করে নি সলভটা। 5.4 4p মাইনাস 4 2 8 প্লাস 5p, ভুল হলে বলবে, প্লাস 5 একে 5 প্লাস 7p মাইনাস 7 একে 7, আর নিচে একটা পি, দুটা পি, তিনটা পি, 3p মাইনাস 2p মাইনাস 2 আর প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এটাই এটাই 5.4 কে দশমিক তুলে দিলাম, নিচে 10, 4টা পি 5টা পি, 5 4 9টা, 9 সাথে 16টা পি, 4 5 9, 9 সাথে 16টা পি। আর এদিকে তোমার প্লাস 5 একটা আছে, মাইনাস 2টা আছে, 8 আর সাথে
15 আর 3p - 2 আছে এখানে। আচ্ছা, 2 7 54, 2 5 10, 16p - 10, 3p - 2। ঠিক আছে, নিজে সলভ করে নাও। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নি। 3 7 81, p - 27 2 54, ক্রসটা আগে করলাম। এবারে 5 16 80p - 5 10 50। দেখে নাও, আশা করি ঠিক আছে। চলে আসছে। তারপর এত 81p - 80p, 81p - 80p আর -50 মাইনাসটা প্লাস হয়ে গেল 54। 81 থেকে 80 গেল একটা পি, আর এটার থেকে বিয়োগ করলো 4। বাস, পি এর মান কত ছিল? পি এর মান এটা হয়ে গেল। আশা করি সহজ করে প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে। চলে আসি পরের প্রশ্ন। 551 পেজ শুরু করছি। মডেল সেট 3। মডেল সেট 3 প্রথম প্রশ্ন দেখো। 1 বলছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে? ওই টাকা 4 গুণ হবে কত বছরে? এর অপশন দিয়েছে বেশ কিছু। অপশন দিয়েছে যেমন 2n বছরে, n/2 বছরে, 3n বছরে, n/3 বছরে। কোনটা হবে? তো দেখা যাক, সলভ করা যাক। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, প্রিন্সিপাল এক্স ধরে নিচ্ছি। প্রিন্সিপাল x টাকা ধরিলাম। n বছরে, সময়টা n বছর, দ্বিগুণ হচ্ছে, তার মানে সুদাসল হচ্ছে 2x টাকা। আসল যদি x হয়, সুদাসল দ্বিগুণ মানে 2x টাকা। তাহলে আমি যদি ফর্মুলায় বসাই, তাহলে a = p × 1 + r/100⁴n। এখানে a এর মান হলো 2x, p হলো x, আর জানা নাই, আর n হয়ে গেল n। এটা পাচ্ছ। আচ্ছা, যা পেয়েছো রেখে দাও। প্রশ্ন বলছে ওই টাকা কত বছরে 4 গুণ হবে। তাহলে 4 গুণ যদি হয়, 4 গুণ হয়, তাহলে সুদাসলটা কত হবে? 4x টাকা হবে। ওই টাকা যদি 4 গুণ হয়, 4x টাকা হবে। তাহলে আমি যদি ফর্মুলাটা বসাই, a = p × 1 + 100⁴n, এর জায়গায় কত বসবে এবারে? 4x, আর p এর জায়গায় তো x ই আছে। 1 + r/100⁴n। এই এনটা বার করতে বলেছে কত বছরে। তাহলে এই এনটা আর এনটা একই নয়, এটার এনটা n বছর, কিন্তু বলে দিয়েছে, কিন্তু এটা কত বছরে বার হবে, তাহলে এটা আলাদা। তাহলে এটাকে n1 দিয়ে দিলাম। এটা আলাদা আলাদা সময়। এই n এই সময়ের এই সময় তার একই নয়, কত বছরে 4 গুণ হবে, তাহলে ধরে নিলাম এটা n1। আচ্ছা, এটা সলভ করা যাক। প্রথমত x কাটতেই পারো, এখানে তুমি x কাটতেই পারো। এই মানটা ওখানে বসাতে হবে। বসাবে কি করে? এইটুকুই ব্যাপার। তাহলে এখানে তুমি লক্ষ্য করো 2 এর মান পেয়েছো। এটা 2 এর মান পেয়েছো n। আচ্ছা, এখানে 4 পেলে 4কে তুমি 2 এর স্কয়ার লিখতেই পারো, কারো কিছু বলার নেই। আর এখানে যেটা আছে থাক। এবারে 2 এর জায়গায় তুমি 2 এর মানটা বসিয়ে দাও। এই মানটা 2 এর জায়গায় এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কি হচ্ছে? 1 + n, 2 এর জায়গায় মানটা বসলো, আর বাইরে আছে স্কয়ার, এদিকে যেটা আছে থাক। এবারে যদি তুমি গুণ করে দাও, তাহলে গোটাটা কত হবে? 2n হবে। তাহলে এতএব 1 + r/100, এটা 2n সমান 1 + r/100⁴n1। এইবারে যদি বেস মিলে যায়, তাহলে পাওয়ার মিলে যায়। লক্ষ্য করো নিচে দুটো মিলে গেছে, তাহলে পাওয়ারটা সমান। অতএব n1 সমান কত দাঁড়ালো? 2n বছর। ওইটা বার করতে বলেছিল কত বছরে, না 2n বছরে। উত্তর এটাই, 2n বছর। মানে তোমার অপশন হচ্ছে এখানে
2n বছর মানে অপশন হচ্ছে এ। যাদের কাছে বই আছে তারা এ এর অপশনটা ক্লিক করবে। চলে আসছে 2 নম্বর। আসলে দেখতে পাচ্ছ পরিষ্কার? চলে আসছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যদি x - 1/x এর মান √3/2 হয় তাহলে x + 1/x এর মান কত? তাহলে x এর মান এটা হচ্ছে, এর মান কত? আমরা এক কাজ করছি, উভয় দিকে বর্গ করে দিচ্ছি। এটাকে স্কয়ার করে দিলাম। এগুলো অনেকগুলো পদ্ধতিতে করা যায়, যে যেভাবে করে। এইবার a - b তার হোল স্কয়ারের ফর্মুলা বলো যেটা প্লাস আছে। a - b তার হোল স্কয়ার এমন ফর্মুলা বলো যেটা প্লাস পাওয়া যায়। সেটা হচ্ছে ক্লাস 8 এ ছিল তোমাদের a + b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কার ফর্মুলা? a - b তার হোল স্কয়ারের। তাহলে মাইনাসের মান কে প্লাস করতে গেলে 4ab এর ফর্মুলা ইউজ করা হয়। একই রকম ভাবে যদি a + b তার হোল স্কয়ার ফর্মুলা বার করো তাহলে মাইনাস প্লাস হবে, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এখানে লক্ষ্য করো a - b তার হোল স্কয়ার ফর্মুলা ভাঙছো, কি লিখবে? a + b তার হোল স্কয়ার মাইনাস 4ab। এটা তুলো, রুট স্কয়ার কে খেয়ে গেল 3, 2 এর স্কয়ার দিয়ে 2 গুণে 4। ইহা গেল x + 1/x। দেখো তুমি পেয়ে গেছো, এটা সলভ করলেই হলো। -4 দিয়ে গেল +4, এটা লসাগু করে নি, 4 4 16, 19/4। এতে এটা স্কয়ার সমান 4 হলো। এতে যদি আমি ট্রান্সফার করে দিই স্কয়ারটা তাহলে ওদিকে রুট হয়ে যাবে। তাহলে সেই স্কয়ার ট্রান্সফার করে নিচ্ছি। এতে x + 1/x সমান স্কয়ার ট্রান্সফার করলে √19/4। 19 তো রুট কাটবে না, 4 এর বর্গমূল 2। √19/2। দেখা যাক এটি উত্তর আছে না আরো কিছু চেঞ্জ করেছে, আরো কিছু কারসাজি যদি করেছে। না, 19/2 এরটাই হবে। এর অপশনটা ক্লিক। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমাদের 3 প্রশ্ন। বলছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? তো এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলে? কেন্দ্র একটা, বৃত্ত ছোট বড়, কেন্দ্র একটা, এটা এককেন্দ্রীয় বৃত্ত। আর স্পর্শক কাকে বলে? সাধারণ স্পর্শক। যেমন মনে করো দুটো বৃত্ত, যদি এইভাবে দুটোকে স্পর্শ করে পেরিয়ে যায়, দুটো পরিধিকে স্পর্শ করে পেরিয়ে যায়, এটাকে সাধারণ স্পর্শক বলে। আর যদি বাঁকা বাঁকি বেগ পেরো তাহলে এটাকে তির্যক স্পর্শক বলে। তো বলেছে সাধারণ স্পর্শকের সংখ্যা কটা? যদি এককেন্দ্রীয় বৃত্ত হয় তার মানে একটার বাইরে আরেকটা হতে বাধ্য। যদি এককেন্দ্রীয় বৃত্ত হয় সেক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা আসতে পারে না, সাধারণ স্পর্শক আসতে পারে না। কারণ যদি এর স্পর্শক টানো একে কখনো টাচ করবে না, আর যদি এর স্পর্শক তুমি টেনে দাও তাহলে এটাকে ভেদ করে চলে যাবে, তখন আর স্পর্শক রইল না, তখন ছেদক হয়ে গেল। তাহলে এটা হতে পারে না, যার জন্য এটা সংখ্যাটা হবে 0। 0 শূন্যটি, যেটা তোমার অপশন দেওয়া আছে এ অপশন আছে, এটা হবে। তারপর বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটার চেয়ে টেন থিটা বড়, সাইন টেন সমান না সাইন থিটার চেয়ে টেন থিটা থেকে সাইন থিটা বড়। এটা লজিক্যালি প্রশ্ন, এটার মধ্যে বিশেষ কিছু নাই, খুব সাধারণ একটা কথা বলি। মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এই দুটো কোনো থিটার মান বলেছে, এটা বা এটার মান সূক্ষ্মকোণ বলছে। তো যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ, তাহলে তিনটা বাহুর মাপ এটা যে কোনোটা বড় ছোট হতে পারে, এটা কিন্তু সব থেকে বড় হবে, এটা নিয়ম। তাহলে মনে করো এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, মনে করো এটা 5, বা তুমি 4 লিখো, কোনো অসুবিধা নেই। তাহলে 2, এটা 3, এটা 5, এই সব থেকে বড় হতে বাধ্য এই দুজন আছে। এবারে সাইন বলো বা টেন বলো, সাইন যদি হয় মনে করো, তাহলে সাইনের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 2/5। আর টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, মানে 2/3। ঠিক আছে না? তাহলে এটা বাই এটা হলো এটা, এটা বাই এটা হলো এটা।
এবারে তুমি লক্ষ্য করো, তুমি যদি এদেরকে ভাগ করতে যাও 2 কে 5 দ্বারা, 2 কে 3 দ্বারা, তো সবসময় তুমি দেখতে পাবে কি নিচে যত বড় দিয়ে ভাগ করবে সংখ্যা তত ছোট হবে। যেমন 2 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করি, দশমিকে 0, 5 4 20, 0.4। এবার 2 কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 6 18, আরো কিছু হবে। তাহলে লক্ষ্য করো এটা 0.4, এটা 0.6, এর থেকে এটা বেশি। তাহলে যেটা নিচে ছোট, নিচটা যত বড় হয়ে যাবে তত মানটা কমে যাবে, নিচটা যত ছোট হবে তত মানটা বেশি হবে। তাহলে যেহেতু অতিভুজ সবার থেকে বড় সবসময় হবে, সব থেকে বড় হবে, তাই সাইনের ফর্মুলায় অতিভুজ পাচ্ছ, অতিভুজকে নিচে পাচ্ছ, সাইনের ফর্মুলায় অতিভুজকে নিচে পাচ্ছ। তাহলে এর মান সব সময় নিচটা যত বড় হয় মান তত ছোট হয়। তাহলে নিচটা বড় আছে, তার মানে এর মান ছোট হবে। তাহলে তুমি যে কোনো ফর্মুলায় বসাও না কেন, নিচে যদি অতিভুজ আসে তো তার মান সবার থেকে কম হবেই, তার মানে সে ছোট হবেই। তাহলে সাইন থিটা টেন থিটার থেকে ছোট হতে বাধ্য। তাহলে টেন থিটা বড়, টেন থিটা বড়। এবারে কে বড় তুমি লক্ষ্য করো, টেন থিটা বড়। এই কনসেপশনটা, এই ধরনের প্রশ্ন অনেক কিছু থাকে, এই জিনিসটা মাথায় রাখলেই হলো। যে কোনো জিনিস আসুক তুমি কে বড় কে ছোট তুমি বুঝতে পারবে। তাহলে এটা টেন থিটাই বড় হবে, তার মানে অপশন এ। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 5 প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছে একটা চোঙের ভূমিতলের পরিধি তার উচ্চতার সমান হলে তার আয়তন হবে ড্যাশ। সাধারণ প্রশ্ন বটে, চোঙের ভূমিতলের পরিধি, একটা লম্ববৃত্তাকার চোঙ, একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল কেমন হয়, বৃত্তাকার। তাহলে বৃত্তের পরিধি যা, চোঙের ভূমিতলের পরিধি তা। তাহলে ভূমিতলের চোঙের পরিধি বলেছে, তাহলে বৃত্তের পরিধি 2π r, তাহলে ভূমিতলের পরিধিও 2π r হবে, সমান উচ্চতার সমান বলেছে, সমান h। তাহলে শর্ত বলেছে 2π r = h, কারণ ভূমিতলের পরিধি যা উচ্চতাও তা। তাহলে বলেছে তার আয়তন কত, তাহলে এত আয়তন, আয়তনের ফর্মুলা আমরা জানি πr²h। এইবারে যে অপশন গুলো দিয়েছে তার বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করো, অপশনে আর কোথাও নাই, শুধু এইচ আছে, ইহা 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 এবং ইহা। তাহলে তোমাকে আর রাখা যাবে না, তাহলে উপায় একটাই, আর এর বদলে এইচ করে দাও। কি করে করবে, এইখান থেকে আর এর মানটা বার করে নাও। অতএব আর সমান h/2π, h/2π হয়ে গেল। এবারে এখানে পাই, আর এর মান হয়ে গেল h/2π, তার স্কোয়ার আছে ইন্টু এইচ আছে। আর একটু সলভ করে দাও, পাই h² বাই 2 × 4 পাই স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এবারে পাই দুটো পাই আছে, একটা কেটে যাবে, এখান থেকে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে হয়ে গেল এইচ দুটো আর একটা, এইচ 3টা, আর নিচে 4π। বাস, যে অপশনটা হবে 4π, অপশন সি। নিশ্চয় বুঝতে পেরেছ। চলে আসি তারপরটা, 1 2 3 8 10 8 3 2 8 8। সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান কাকে বলে, সংখ্যাগুরু মান হলো সবচেয়ে বেশি সংখ্যায় যে থাকবে সেই সংখ্যাগুরু মান। তাহলে সবচেয়ে বেশি কে আছে লক্ষ্য করে, এখানে 3 আছে দুটো, 8 আছে একটা দুটো, 3টে 4টা, 2 2টা, 8ই সব থেকে বেশি আছে। যেহেতু 8 সব থেকে বেশি আছে 4টা, এত সংখ্যাগুরু মান 8 হবে। তার মানে যেটা তোমার অপশন হচ্ছে এখানে সংখ্যাগুরু মান সি, সি এর অপশন। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন, 554 পাতা, 554 পেজ শুরু করছি। মডেল সেট 4, প্রথম প্রশ্ন আসছে, মডেল সেট 4 এর প্রথম প্রশ্ন। দেখো, ত্রৈরাশিক পর্বের চক্রবৃদ্ধি সুদের হার, ত্রৈরাশিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে কতদিন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। মেইনলি নিয়ম হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ ততদিনই সমান থাকে একটা টার্নওভার যতদিন। মনে করো সাধারণত চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মাসে করা চলে না, বছরে করতে হয়। তার কারণ কি, এক বছর সময় থাকে, 1 বছর পর টার্নওভারটা চেঞ্জ হয়। তাহলে চক্রবৃদ্ধি সরল সুদের ক্ষেত্রে 1 বছর পর্যন্ত সরল বৃদ্ধির যা সুদ হবে চক্রবৃদ্ধিরও তাই সুদ হবে। কিন্তু যদি তোমাকে ত্রৈরাশিক বলে দেয়, তাহলে ত্রৈমাসিক পর্বে
ত্রৈমাসিক পর্বে মানে 3 মাস অন্তর, 3 মাস অন্তর যদি তোমার সুদ ক্যালকুলেট হয়, তাহলে সেক্ষেত্রে 3 মাস পরেই কিন্তু চক্রবৃদ্ধি আর সরল সুদটা পার্থক্য হয়ে যাবে। কারণ চক্রবৃদ্ধি সুদে কি হবে, যেটা সুদাসল ছিল সেইটা আসল হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। যে জন্য যদি তোমার ত্রৈমাসিক বলে দেয়, তখন কিন্তু এর সুদের পর্ব 3 মাসেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 3 মাস পর্যন্ত এরা সমান থাকবে। দ্বিতীয় প্রশ্ন, 13 মাইনাস a root 10 root over 13 minus a root 10 is equal to root 5 plus root 8 plus root 5 হলে এর মান কত? তো এটাকে তুমি আগে কি করবে, আমরা জানি যে স্কয়ার ট্রান্সফার করলে রুট হয়, রুট ট্রান্সফার করলে স্কয়ার হয়। তো এই যে রুটটা আছে, root 13 minus a to the power 10 is equal to root 8 plus root 5 আছে। এই রুটটা এদিকে ট্রান্সফার করে দাও, রুটটা যদি এদিকে ট্রান্সফার করে দিই তাহলে কি হবে, স্কয়ার হয়ে যাবে। অতএব 13 মাইনাস a root 10 আছে থাক, এটা a প্লাস b তার হোল স্কয়ারে ভাঙো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এত লেখার তোমার প্রয়োজন হবে না, তুমি মুখে মনে মনে যত ডাইরেক্ট করে নিতে পারবে। আমাকে বোঝাবার জন্য ম্যাক্সিমাম লিখতে হচ্ছে। রুট স্কয়ারকে খাবে 8, আর এখানে হয়ে গেল 5 8 40, আর রুট স্কয়ারকে খাবে 5। এতে 13 টাকে ট্রান্সফার করে ওদিকে, 13 টাকে আমরা যদি ট্রান্সফার করি তাহলে মাইনাস a রুট 10 রইল, 8 আর 5 13 প্লাস 2 রুট 40, আর প্লাস 13 এদিকে চলে গেল মাইনাস 13 হয়ে গেল, ইহা গেল। এত মাইনাস a রুট 10 ইজ ইকুয়াল টু 2 রুট 40 রইল। এত এটাকে ফাঁকা করে দাও, 2 রুট 40 বাই মাইনাস 10 নেমে যাবে, মাইনাসটা তো উড়ে যাবে না, মাইনাস 10 নেমে গেল, এটা রয়ে গেল। এইবার যদি কাটাকাটি করো তো 40 মানে 4 10 40, রুট 10 কেটে যাবে। তার মানে আমি যদি একটু পরিষ্কার করে আরো লিখি, যারা বুঝতে পারছো ডাইরেক্ট করবে, যারা বুঝতে অসুবিধা হবে মাইনাসটা উপরে চলে আসবে, নিচের মাইনাস উপরে চলে আসে। আর আমি এটাকে ভেতরে লিখলাম, মনে করো 40/10। আমরা জানি যে রুট a বাই রুট b যদি থাকে, তুমি পুরোটাকে রুট ওভার a বাই b লিখতেই পারো। পুরোটাকে রুট ওভার দিয়ে দিলাম, 4 10 40, এত -2 রুট হলো 4, -2 আর 4 বর্গমূল কত 2, এত -4, এর মান হলো -4। ক্লিয়ার আছে? -4, সরি 2 দুগুণে 4, -4 বি এর অপশন। দেখে নাও তাহলে, চলে আসছে আমার 3 এর প্রশ্ন। বলছে এবিসি সমবাহু ত্রিভুজ এবং এডি পারপেন্ডিকুলার বিসি লম্ব আছে, আর এডি স্কয়ার সমান কত হবে? তো আমি একটা ছবি করে নিই আগে। এবিসি সমবাহু ত্রিভুজ, সহজ প্রশ্ন বটে। এবিসি এ বি সি সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান, আর এডি লম্ব টানা হয়েছে বিসির উপর, এটা লম্ব। তাহলে প্রশ্ন হচ্ছে এডি স্কয়ার সমান কত হবে? প্রথমত তুমি একটা জিনিস দেখে নাও, যখন একটা সমবাহু ত্রিভুজ এবং এটা যখন তুমি লম্ব টানছো, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ক্লিয়ার আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ বটে, 90 উল্টো। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতেই পারে। আমি একটু বিষয়টা লিখছি। যেহেতু এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দেখে নাও লম্ব স্কয়ার এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে বলে তো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি লিখছি এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। আচ্ছা, এটাকে একটু ট্রান্সফার করছি, এডি স্কয়ারের মান বার করে নিই, যেহেতু প্রশ্নটা এডি স্কয়ার বলেছে। তাহলে এডি স্কয়ার সমান কি হবে, এটা অন্যদিকে চলে যাবে, এসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার। দেখে নাও, এডি স্কয়ার সমান এটাকে অন্যদিকে ট্রান্সফার করবো, মানে এসি স্কয়ার প্লাস মাইনাস ডিসি স্কয়ার হবে। এবারে এখানটা আসা যাক, আমরা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এবি যা এসি যা বিসিও তা, তাহলে এসি আর বিসি একই জিনিস বটে। এতে এসি জায়গায় আমি বিসি লিখতেই পারি, কেন? যেহেতু এসি সমান বিসি বটে। এরপর বিসি, এবার যেহেতু এটা লম্ব টানা হয়েছে,
তখন নিয়মই হচ্ছে যদি লম্ব টানো তো এটা মধ্যবিন্দু হতে বাধ্য, এটা মধ্যবিন্দু হতে বাধ্য। তার মানে বিসি মানে হলো বিডি প্লাস ডিসি, এবং এটা মধ্যবিন্দু, তার মানে দুটোই সমান। তার মানে তুমি লিখতে পারো বিসির জায়গায় আমার দরকার কোনটা, ডিসি, তাহলে বিসি মানে হলো 2 ডিসি, বিসি মানে হলো 2 ইন্টু ডিসি। দেখে নাও, কারণ বিসি মানে ডিসির দ্বিগুণ বটে, ঠিক আছে, 2 ডিসি স্কোয়ার আছে মাইনাস ডিসি স্কোয়ার। এবারে 2 ডিসি স্কোয়ার মানে হয়ে গেল 4 ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান হচ্ছে 3 ডিসি স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে উত্তর, 3 ডিসি স্কোয়ার। ঠিক আছে, আমাদের বইয়ের অপশন অনুযায়ী দেখাচ্ছে ওটা সি এর অপশনটা হবে, বইয়ের অপশন অনুযায়ী সি এরটা হচ্ছে। যাই হোক, ছেড়ে দিই, চলে আসছে আমরা পরের প্রশ্ন। প্রশ্নটা দেখো, টেন থিটা প্লাস টেন ফাই ইজ ইকুয়াল টু 1, ফাইয়ের চিহ্ন এটা হলে সাইন থিটা প্লাস ফাই বাই 3 এর মান কত? এটাও সাধারণ প্রশ্ন বটে, একবার দেখলে বুঝতে পারবে। তাহলে টেন থিটা, আমাদের প্রশ্নটা বলেছে টেন থিটা ইন্টু টেন ফাই এফ ফর ফোগলা সমান 1। তাতে টেন থিটা সমান, এটা যদি ট্রান্সফার করে দাও 1/10 ফাই হবে। আচ্ছা, এরপর টেন থিটা থাক। আচ্ছা, 1/10 মানে কি হয়, কট ফাই, 1/10 মানে কট ফাই। আচ্ছা, এইবারে কটকে কট না লিখে তুমি 1090 মাইনাস ফাই লিখতেই পারো, কারো কিছু বলার নেই। টেন থিটা কট থিটা মানে 1090 মাইনাস থিটা, টেন থিটা মানে কট 90 মাইনাস থিটা। এরপরে নিচের অংশটা নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার ভাবে। অতএব 10 চলে গেল, 10 চলে গেলে রইল থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই। এবারে ফাইকে ফোগলা দিকে নিয়ে চলে এসো, ফাই ফর ফোগলা, এটা হলো থিটা মাইনাসটা প্লাস ফাই ফর ফোগলা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা প্লাস ফাই ফর ফোগলা হয়ে গেল 90 ডিগ্রি। এইবারে প্রশ্নটা আসে যাক। প্রশ্ন দিয়েছে থিটা প্লাস ফাই ফর ফোগলা, ওটা বলে দিও না স্কুলে, নালে সঙ্গে সঙ্গে। আচ্ছা, থিটা প্লাস ফাইভ কে তো আছে, থিটা প্লাস ফাইভ হলো 90 ডিগ্রি, আর নিচে আছে ডিভাইডেড বাই 3, তার মানে সাইন 30 কেটে গেল। সাইন 30 মানে হয়ে গেল 1/2, 1/2। তার মানে আমরা যদি বইয়ের দেখি তো বইয়ের অপশন হচ্ছে 1/2 ডি। যারা বইয়ের অপশন করছো তাদের এটা অপশন হলো 1/2, মানে ডি এর অপশন। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমার 5-এর প্রশ্ন। দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 দিয়েছে, তাহলে ঘনক দুটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনক দুটির আয়তনের অনুপাত দিয়েছে, আয়তন অনুপাত 8:27। এখন দুটো ঘনকের আয়তন অনুপাত, আয়তনকে ভি ধরে নিলাম, তাহলে V1 V2 হচ্ছে, V1:V2 হচ্ছে, বা আয়তনের অনুপাত হলো 8:27। এবার এর আয়তনের ফর্মুলা কি হবে, বাহু কিউব ইজ টু এর আয়তন বাহু কিউব সমান 8:27। আচ্ছা, বাহু কিউব, একটা বাহু 1 বাহু 2 দিয়ে দিলাম দুজনের, তাহলে বাহু 1 কিউব বাই বাহু 2 কিউব সমান 8/27। তোমার এত লিখার আবশ্যক নয়, তুমি শুধুমাত্র বিষয়টা বুঝো। এবারে দুটো কিউব ট্রান্সফার করে দেবে একসঙ্গে। আমরা একটা কিউব এর ঘাড়ে একটা কিউব এর ঘাড়ে এরকম ভাবে ট্রান্সফার করতে পারি না, মাথায় রাখবে। যদি ট্রান্সফার করতে দুটোকে ট্রান্সফার করতে হবে। তো আমরা এক কাজ করছি, ট্রান্সফার না করে আমরা এদিকেও কিউব করে দিচ্ছি। তাহলে এটাকে কিউব করো, এটাও কিউব করো। 8-এর কিউব কত হবে 3, আর 27-এর কিউব হবে, সরি 8-এর কিউব হবে 2, 27-এর কিউব হবে 3। তাহলে কিউব কিউব চলে গেল, এতে বাহু 1 বাই বাহু 2 কিউব গুলো চলে গেল, সমান রইল আসলে 2/3। এবারে যদি আমরা আলাদা করে নিই এটাকে, তাহলে কত হবে, যদি আমরা আলাদা করে নিই এটাকে, তাহলে কাজ করো, এটা থাক। এবারে কর্ণের অনুপাত চাইছে, ঘনক দুটার কর্ণের অনুপাত। কর্ণের অনুপাতের ফর্মুলা কি, এত তাদের কর্ণের অনুপাত √2 ইন্টু বাহু, আর এরও √2 ইন্টু
বাহু হবে, এটা বাহু 1, এটা বাহু 2, যদি অনুপাত বার করি তাহলে √2 ইন্টু বাহু 1 কত আছে, এর আমি ধরে নিলাম 2। যদিও তুমি যদি ধ্রুবক আলাদা করো, অনুপাত আলাদা করো, তাহলে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়, যেমন 2 কে 3 কে, যদি সত্যিকারের নিয়মে আসো। আর যদি এমসিকিউ প্রশ্ন হয় তাহলে তো অত দরকার হচ্ছে না, ডাইরেক্ট 2 বসিয়ে দাও। আর এটা হয়ে গেল √3 ইন্টু বাহু 2 কত বটে 3, বা একটাকে ধ্রুবক রাশি গুণ করে দাও, অভ্যাস থাকাই ভালো, আবার বলে আবশ্যক নয়। তাহলে এটা হলো 2, এটা হলো 3, বা 2 কে 3 কে, এবারে কাটাকাটি করো, কেও গেল, √3 গেল, 2:3, করণ অনুপাত কত হলো 2:3। তার মানে অপশন হয়ে গেল তোমার 2:3, বি এর অপশনটা, এটা বি এর অপশনটা ক্লিয়ার হচ্ছে। চলে আসছে পরেরটা, এগুলো মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা আমরা জানি ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। প্রথমত মধ্যমা বার করতে গেলে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। যদি ছোট থেকে বড় সাজাই, ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজালে হচ্ছে 2, তারপরে 2, তারপরে 3, 2 2 3, তারপরে আছে 4 9 5 5 6, তারপর 7 9 8 আছে, 8 আর একটা 8, তারপর 9 আছে। আশা করি সবই হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 লিখে নিলে সবগুলো। এবারে তুমি দেখে নাও যুগ্ম না অযুগ্ম, 9টা আছে মানে এটা অযুগ্ম, এটা অযুগ্ম। এবার অযুগ্ম ফর্মুলা কি, অযুগ্মর মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2, আর যুগ্ম তো 1/2 জানোই তোমরা ওটা। তাহলে অযুগ্ম n কটা, n হলো 9টা সংখ্যা, কটা সংখ্যা 9টা সংখ্যা, তাহলে 9 + 1/2 জোড়া সংখ্যা, n এর জায়গায় তোটা, তার মানে কত হলো 10/2, তার মানে কত হলো 5, 5, তার মানে মধ্যমা 5 নয়। যদি এটা 5 হয়, 5 নম্বরে কে আছে, 5 নম্বর আছে প্রশ্নটা দেখে নাও, 1 2 3 4 5, এটা 5, এটা দেখলে তো হবে না, 5 নম্বর, 5 নম্বরে যে আছে, অতএব মধ্যমা হচ্ছে 5, 5 মানে যেটা অপশন হচ্ছে তোমার ডি এর অপশনটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে।